হাইওয়ে পুলিশের কাজটা হচ্ছে কিন্তু হাইওয়ে কেন্দ্রিক। আমাদের কাজ জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক এবং মহাসড়কের দুই পাশে 30 ফিট 30 ফিট করে জায়গা, এটা হাইওয়ে পুলিশের জায়গা। আমাদের কাজ মূলত দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক সঞ্চালন, মাদকের বিরুদ্ধে অভিযান, চোরাচালানের বিরুদ্ধে অভিযান, মানুষের নিরাপত্তা মহাসড়কে নিশ্চিত করা এবং মামলা তদন্ত করা, এগুলো হচ্ছে আমাদের কাজ। আমরা অনেক দিন ধরে যে নিরাপদ সড়ক চায়ের সোহাগ ভাই যিনি আছেন, রাকিবুল ইসলাম সোহাগ ভাই, তিনি বলেছিলেন যে তারা একটা অনুষ্ঠান করতে যাচ্ছেন, সেখানে আসার জন্য। আসলে আমি বাংলাদেশ পুলিশের একজন সদস্য, হাইওয়ে পুলিশে আমার পোস্টিং, কিন্তু আমি বাংলাদেশ পুলিশের সদস্য। বাংলাদেশ পুলিশের ক্ষেত্র যেমন সারা দেশব্যাপী, একইভাবে আমি বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে বাংলাদেশের প্রতিটি নাগরিকের সেবা করা আমার কিন্তু কর্তব্য, নৈতিক কর্তব্য। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করেছি যে আপনাদের পাশে আমি এখানে এসেছি, এবং এখানে এসে যদি আমার দু একটি কথায় কেউ যদি একটু সচেতন হন, কেউ যদি একটু উপকৃত হন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আপনারা এখানে যারা আছেন, আপনারা কি সারা জীবন কি এখানেই থাকবেন? কখনো কি বগুড়া শহরে যান না? আপনারা যান তো নাকি? যাই, অবশ্যই যাই। ছোট ছোট বাচ্চা যারা আছে তারা একসময় বড় হবে, স্কুল কলেজে পড়বে, তখনও কিন্তু বগুড়াতে যেতে হবে না? আবার ওই যে আপনার বাড়ির পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে, এই রাস্তা পারাপারও তো আপনাদেরকে হতে হয় না? ধরে নিলাম এখানে গাড়ি ঘোড়া অত্যন্ত কম চলে, কিন্তু তারপরেও তো গাড়ি চলে না? ছোট ছোট যে ইজি বাইক, সিএনজি, এগুলো চলে না এই রাস্তা দিয়ে? মোটরসাইকেল চলে না এই রাস্তা দিয়ে? চলে। আমার রফিক ভাই সম্ভবত, হ্যাঁ, উনি বলেছিলেন, উনি একটা খুব সুন্দর কথা বলেছেন যে বিদেশে কি হয়, বিদেশে একটা বাচ্চাকে লেখাপড়া শেখানোর আগে তাকে তার আচার আচরণ, রাস্তা বরাবর এগুলো দিয়ে স্বশিক্ষায় শিক্ষিত করা হয়। আমি আজকে আসার সময় এই কথাটি কিন্তু গাড়ির মধ্যে আলোচনা করছিলাম যে আমার সুযোগ হয়েছিল 2018 সালে জাপানে একটা স্কুলে যেতে। সেখানে গিয়ে দেখলাম যে একটা বাচ্চা অক্ষর বা বর্ণ শেখার আগে সে শিখছে কি, সে কিন্তু রাস্তা কিভাবে পারাপার হবে সেভাবে তাকে সচেতন করা হচ্ছে, সেইটা হাতে কলমে তাকে শিখে দেওয়া হচ্ছে। আমরা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে 2018 সালে বাংলাদেশ সরকারকে একটা নিবেদন করেছিলাম যে জাতীয় পাঠ্যপুস্তকের সিলেবাসে এই বিষয়টা ইনক্লুড করার জন্য, যে রাস্তা পারাপারের বিষয়টা। আমরা কিন্তু দেখেন যে বর্তমান যে আমাদের ডিজিটাল যুগ এসেছে, এই ডিজিটাল যুগে আমরা সবাই কিন্তু মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছি না? ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা শুরু করে সবাই আমরা স্মার্টফোন নিয়ে চলাফেরা করছি। আমি স্মার্টফোন নিয়ে চলাফেরা করতে করতে দেখা যাচ্ছে কি, ভার্চুয়াল জগতে বিচরণ করতে করতে আমরা নিজেরাই কিন্তু ভার্চুয়াল জগতে চলে গেছি। এখন কিন্তু আর লোকজন আগের মতো সচেতনভাবে রাস্তা পার হয় না। এটা আমরা যারা রাস্তায় চলাচল করে আমরা কিন্তু দেখি। কিন্তু একটা রাস্তা পার হতে গিয়ে আমাকে কি করতে হবে? ডানে দেখতে হবে, বামে দেখতে হবে, কোনো গাড়ি আসছে কিনা দেখে তারপর পার হতে হবে। এইটাই কিন্তু আমরা করি না। দয়া করে আপনারা যারা আছেন, আপনারা যারা রাস্তার পাশে বাসা, আপনারা নিজেরা তো এটা করবেন, সচেতনভাবে রাস্তা পারাপার হবেন, পাশাপাশি আপনাদের ছোট বাচ্চাগুলিকে ছেড়ে দিবেন না। আমরা আজকে আসার সময় অনেক ছোট ছোট বাচ্চা দেখলাম যে রাস্তার পাশে খেলে বেড়াচ্ছে, একেবারে ইনফ্যান্ট, ছোট ছোট বাচ্চা, শিশু, 3 বছর 4 বছরের বাচ্চা রাস্তার উপর খেলছে। এটা কিন্তু আসলে আমরা নিজেরা যদি সচেতন না হই, আপনার বাচ্চা যখন দুর্ঘটনা কবলিত হবে তখন কিন্তু আপনার দুঃখ কষ্ট হবে। কিন্তু পূর্বেই যদি আমি এটা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করি, তাহলে সেখান থেকে আমি নিরাপদ থাকবো। বাচ্চা, তার তো জ্ঞান বুদ্ধি নাই, আছে কি? নাই। আমরা যারা গার্জিয়ান, আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে। এই ছোট বাচ্চাগুলিকে আমরা যেটা দেখেছি যে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বিদেশে তা বাচ্চাগুলোকে কিন্তু বাবা মারা হাত ছেড়ে একাকি ছেড়ে দেয় না। এইভাবে আমাদেরকেও কিন্তু চিন্তা করতে হবে। আজকে এখানে যে ছোট্ট একটা শিশু বসে আছে, এ আগামী দিন যে আমার চেয়েও যে উচ্চতর পদে আসীন হবে না, তার কি কোনো গ্যারেন্টি আছে? অবশ্যই নাই। কারণ আল্লাহ যে কাউকে যে কোনো স্থান থেকে, সে বড় নেতা হতে পারে, সে মন্ত্রী হতে পারে, সরকারি বড় কর্মকর্তা হতে পারে, তার মধ্যে লুকায়িত জ্ঞান আছে, তার মধ্যে লুকায়িত প্রতিভা আছে। এইটা কিন্তু আমাদেরকে, কারো জীবনই কিন্তু ছোট না। পাশাপাশি আপনি যদি মনে করেন যে আমি তো দরিদ্র মানুষ, আমার জীবনের মূল্য কি? আপনার জীবনের মূল্য অন্য কারো কাছে না, আপনার জীবনের মূল্য আপনার পরিবারের কাছে। আপনি আপনার পরিবারের জন্য বটগাছ স্বরূপ।
আপনি আছেন বলে এই ছায়ায় আপনার পরিবার কিন্তু কি হচ্ছে, আপনার পরিশ্রমে কিন্তু আপনার পরিবার চলছে। আপনি যদি না থাকেন, আপনার হয়তো আশেপাশের প্রতিবেশী আত্মীয় স্বজন দু একদিন দুঃখ কষ্ট প্রকাশ করবে, কিন্তু এক পর্যায়ে কেউ কিন্তু পাশে দাঁড়াবে না। দাঁড়াবে কি কেউ বলেন? দাঁড়াবে না। এই জন্য আমরা আসুন যে এই যে রাস্তা পারাপার হওয়া, নিজেরা সচেতন হই। শুধুমাত্র রাস্তা পারাপারে সচেতন না, আমাদের প্রত্যেকটা কাজে আমরা সচেতন হই। আমাদের ছেলে মেয়েরা ঠিক মতন লেখাপড়া করছে কিনা, বাবা মায়ের কিন্তু দায়িত্ব এবং কর্তব্য। আমি আর একটা গল্প শোনাবো আপনাদেরকে। আমি রাস্তায় আস্তে আস্তে আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম ফোনে। তা আমার এই বন্ধুটা, তার বাবা অশিক্ষিত, বাবা স্বল্প শিক্ষিত, মা অশিক্ষিত, কিন্তু তার প্রতিটা ভাই বোন এক একটা রত্ন। সে একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন কিছুদিন আগে। এই অল্প বয়সে কিন্তু সে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন এবং বিদেশে পড়াশোনা করেছেন তিনি। তার ভাই সেনা কর্মকর্তা ছিলেন একজন বড়, সেও তার প্রশিক্ষণের সময় গোল্ড মেডেল পেয়েছে। তার বোনের জামাইগুলো রাষ্ট্রদূত ছিলেন। এত কিছু কেন হয়েছে জানেন? একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, তখন সে আমার বাসায় এসেছে ফিজিক্সের নোট নিতে। মাগরিবের আজান দিয়েছে, দেওয়ার সাথে সাথে আমার আম্মা চা এনে দিয়েছে। চা না খেয়ে সে উঠে চলে যাচ্ছে। তা আমার আম্মা জিজ্ঞেস করছে যে এই চা খেয়ে যায়? বলে না খালাম্মা, আমি যদি সন্ধ্যার মধ্যে না পৌঁছাই আমার আম্মা আমাকে মারবে। তো তখন আমার আম্মা তাকে বললেন যে তুমি বাবা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, এই বয়সেও কি তোমার আম্মা মারবেন? বলে জি খালাম্মা, আমার আম্মা আমাকে এখনই শাসন করে। তো তার এই মায়ের শাসন ছিল বলে প্রত্যেকটা সন্তান কিন্তু মানুষ হয়েছে। তেমনি আপনার নিজের শিক্ষা দীক্ষা না থাকতে পারে, আপনার সন্তান পড়াশোনা করছে কিনা, আপনার সন্তান কার সাথে মেলামেশা করছে, মাদকে আসক্ত হয়ে পড়ছে কিনা, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। পাশাপাশি মেয়ে যারা, তাদের যেন বাল্য বিবাহ না হয়। এই একটা জিনিস মনে রাখবেন আপনারা। আমি কিন্তু শুধু নিরাপদ সড়ক চাই নিয়ে বলবো না, বাল্য বিবাহ কেন বলছে এরকম। আমার কিছুদিন সুযোগ হয়েছিল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার। তা আমরা এখানে দেখতাম যে পাত্রপক্ষ আসছে, বাবা মা সামান্য কিছু খোঁজ খবর নিয়েই একটা অল্প বয়স্ক মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে। কিছুদিন পরে দেখা যাচ্ছে কি, যে মেয়েটার বিয়ের বয়স হয়নি তাকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিচ্ছে। কিছুদিন পরে ওই মেয়েটাই আবার ফেরত চলে আসছে তার বাসাতে, যেহেতু কিনাই সেই মেয়ের নিজের কিন্তু আত্মনির্ভরশীল হওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ সে লেখাপড়াও শেষ করে নাই, সে কোনো চাকরি বাকরি কোনো কিছু করে না, বা দেখা যাচ্ছে কি যে তার সেই বয়স হয় নাই, শারীরিক কারণ আছে, নানা বিষয়ের উপর নির্ভর করে সে মেয়ে কিন্তু আবার বাবা মায়ের সংসারে ফিরে আসছে। তাহলে এই কাজটা কি ভালো হচ্ছে না বোঝা হচ্ছে? আপনারা এখন আমাকে বলেন। বোঝা হয়ে গেল না? আপনি চিন্তা করলেন যে মেয়েটাকে আমি অল্প বয়সে আমি বিয়ে দিয়ে আমি কি করছি, তার একটা ব্যবস্থা করছি, কিন্তু লেখাপড়া শিখালেন না, তাকে আপনি প্রতিষ্ঠিত করলেন না, তার জ্ঞান বুদ্ধি হলো না, না হয়ে আপনি যখন ছোট বয়সে বিয়ে দিয়ে বিদায় করে দিলেন, এক পর্যায়ে মেয়েটা হলো কি আবার বাবা মায়ের ঘাড়ে ফেরত আসছে। তাহলে আপনার সমস্যা বাড়লো না দ্বিগুণ হইলো? সেটা বলেন আমাকে। দ্বিগুণ হইলো না? এই জন্য এগুলো চিন্তা ভাবনা করে এই সমস্ত কাজগুলো করতে হবে আপনাদেরকে। আর গ্রাম অত্যন্ত সুন্দর জায়গা। আমার বাড়ি কিন্তু খুব বেশি দূরে না, আমি উত্তরবঙ্গেরই সন্তান। আমার বাড়ি রাজশাহী জেলাতে, শহরেই আমার বাড়ি। আপনাদের এলাকা অনেক বেশি সুন্দর, অত্যন্ত সুন্দর প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য। আস্তে আস্তে আমরা বলছিলাম এই সুন্দর দৃশ্য, এই সবকিছুই সুন্দর থাকবে যখন আমাদের আশেপাশের পরিবেশটা সুন্দর হবে। এই জন্য কি করতে হবে? এই জন্য আপনাদের এলাকায় মাদককে না বলতে হবে, মাদকের ব্যবহার যেন না থাকে। যারা মাদক ব্যবহার করে তাদেরকে শনাক্ত করবেন, পুলিশকে জানাবেন। যারা মাদকের ব্যবসা করে তাদের সম্পর্কে জানাবেন। অবশ্যই পুলিশের কাছে তথ্য আসলে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কারণ যে কোনো সুন্দর পরিবেশ নষ্ট করার জন্য এই মাদকই কিন্তু যথেষ্ট। একটা মাদক সেবী সে কি করে? মাদকের জন্য কি করে? চুরি, ছিনতাই, ডাকাতি, এই বিভিন্ন ক্রাইমের সাথে জড়িয়ে পড়ে। পাশাপাশি কোনো অস্ত্রধারী সন্ত্রাসী যদি থাকে, কারো কাছে অস্ত্র থাকে, সন্ত্রাসী থাকে, সম্পর্ক কিন্তু পুলিশকে আপনারা তথ্য দিবেন। যাই হোক, এই বৈরী আবহাওয়ায় আপনারা অনেকক্ষণ ধরে আমার জন্য কষ্ট করে বসেছিলেন, এই জন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি, এবং এখনো ধৈর্য ধারণ করেছিলেন।